নমস্কার, নিউজ নাওয়ের প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে, আমি রাখি চোখ রাখছি খবরে। শুক্রবার আহমেদাবাদ বিমান দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সাথে আহমেদাবাদ বিমানবন্দরে করলেন পর্যালোচনা বৈঠকও। বৃহস্পতিবার আহমেদাবাদ বিমানবন্দরে ভয়াবহ দুর্ঘটনার পর শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লন্ডনগামী এয়ার ইন্ডিয়া ফ্লাইট A1171 এর দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 241 জন যাত্রী, যা সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক বিমান দুর্ঘটনা। শুক্রবার সকালে আহমেদাবাদে এসে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী মোদী। ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ ও পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন প্রধানমন্ত্রী। এরপর আহতদের দেখতে হাসপাতালে যান তিনি। প্রায় 20 মিনিট ধরে ঘটনাস্থলে থেকে গোটা পরিস্থিতির উপর সরাসরি নজরদারি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সময় তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু। এদিন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংঘভি এবং গুজরাট বিজেপির সভাপতি CR পাটিল। এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার বিষয়টি নিয়ে এদিন আহমেদাবাদ বিমানবন্দরে কর্মকর্তাদের সঙ্গে একটি পর্যালোচনা সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ আহমেদাবাদে বিমান দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। ধ্বংসযজ্ঞের দৃশ্য মর্মান্তিক। কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছে এবং দলগুলি অক্লান্ত পরিশ্রম করছে। এই অকল্পনীয় ট্র্যাজেডিতে যারা প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি রইল সমবেদনা বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরবর্তী সময়ে এই দুর্ঘটনায় প্রয়াত গুজরাট মুখ্যমন্ত্রী বিজয় রূপানীর স্ত্রী অঞ্জুলিবেন রূপানীর সঙ্গেও সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার বিকেলে আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক অভিমুখে যাত্রা শুরু করেছিল ফ্লাইট A1171। তবে ওড়ার মাত্র কয়েক মিনিটের মধ্যেই বোয়িং 7878 ড্রিম লাইনার বিমানটি মেঘানীনগর এলাকার একটি মেডিকেল কলেজ হোস্টেলে ভয়াবহভাবে ভেঙে পড়ে এবং তৎক্ষণাৎ আগুন ধরে যায় বিমানটিতে। বিমানে থাকা 242 জন যাত্রীর মধ্যে একজন ছাড়া বাকি সবারই মৃত্যু হয়েছে বলে ঘোষণা দিয়েছে সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় একমাত্র জীবিত যাত্রী রমেশ বিশ্বাস কুমারের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার হাসপাতালে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 241 জন যাত্রীর। বরাত জুড়ে এই ক্ষেত্রে বেঁচে গেলেন রমেশ বিশ্বাস কুমার। শুক্রবার সকালে আহমেদাবাদের সিভিল হাসপাতালে তাঁর সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সকালে আহমেদাবাদে পৌঁছন প্রধানমন্ত্রী। এরপরে দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর আহতদের দেখতে যান হাসপাতালে। সেখানে রমেশের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী। বেশ কিছুক্ষণ কথা হয় তাদের। হাসপাতালের বিছানায় শুয়ে আতঙ্কের অভিজ্ঞতার কথা প্রধানমন্ত্রীকে জানান তিনি। বছর 38-এর রমেশ ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। এয়ার ইন্ডিয়ার A1171 বিমানের 11A আসনে বসেছিলেন তিনি। দুর্ঘটনার সময় বিমান থেকে লাফ দেন তিনি। এই নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে হেঁটে অ্যাম্বুলেন্সে উঠছেন রমেশ। তার সাদা টি-শার্টে ছিল রক্তের দাগ। রমেশের বুকে চোট লেগেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। টেক অফের 30 সেকেন্ড পরে বিকট শব্দ হয়। তারপরে বিমান আছড়ে পড়ে। দেখি চারদিকে মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমি ভয়ে ছুটতে শুরু করি বলে জানিয়েছেন তিনি। তার ভাইও এই বিমানে ছিলেন বলে জানিয়েছেন রমেশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যের আঞ্চলিক ক্যান্সার হাসপাতালে বর্তমানে সাফল্যের হার 27%। আগামী দিনে তা 50% করার লক্ষ্যমাত্রা ধার্য করেছিল রাজ্য সরকার। ILS হাসপাতালে ক্যান্সার চিকিৎসা পরিষেবার আনুষ্ঠানিক সূচনায় একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে ক্যান্সার চিকিৎসা পরিষেবার সূচনা হলো রাজ্যের একমাত্র বেসরকারি সুপার স্পেশালিস্ট ILS হাসপাতালে। এই পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। 2014 সালে রাজ্যে আঞ্চলিক ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠা হবার পর বর্তমানে এর সাফল্যের হার 27%। আগামী দিনে রাজ্যের আঞ্চলিক ক্যান্সার হাসপাতালে সাফল্যের হার 50% উন্নীত করার লক্ষ্যমাত্রা ধার্য করেছে রাজ্য সরকার বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন উনি দায়িত্বভার গ্রহণ করেন, এর জন্য
এই আমাদের যে ক্যান্সার ইনস্টিটিউটটি আছে, রিজিওনাল ক্যান্সার ইনস্টিটিউট, সেখানে উনি অর্থ বরাদ্দ করেন 42 কোটি টাকা উনি দেন, তাতে করে G+7 যে স্টেট ক্যান্সার ইনস্টিটিউট, রিজিওনাল ক্যান্সার ইনস্টিটিউট, সেটা আমরা শুরু করি। 55 করোড় সেখানে আমরা খরচ করি, তাতে করে প্যাট স্ক্যান, MRI, সিটি স্ক্যান এবং অন্যান্য যেসব আধুনিক যে চিকিৎসা সংক্রান্ত যন্ত্রপাতি সেগুলো সেখানে অ্যাভেলেবল করেছি। ল্যাপ্রোস্কোপিক সার্জারি, সার্জিক্যাল ICU সেখানে আছে। রেডিওথেরাপির জন্য লিনিয়াক অ্যাক্সেলারেটর, ডেডিকেটেড সিটি স্ক্যান মেশিন, ব্রাকিথেরাপি মেশিন, ভেরি ইম্পর্টেন্ট নাওয়াডেজ, মোস্ট প্রবলি ইউ অলসো হ্যাভ প্রকিউরড, অ্যান্ড এসব রেডিওথেরাপি পরিষেবা এখন দেওয়া হচ্ছে আমাদের এখানে। শুধু তাই নয়, এই রিজিওনাল যে ক্যান্সার ইনস্টিটিউট, সেখানে ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য বিভিন্ন যে প্রোগ্রাম সেখানে করা হচ্ছে। রেডিয়েশন অনকোলজি, সার্জিক্যাল অনকোলজি, মেডিকেল অনকোলজি, গাইনি অনকোলজি, পেডিয়াট্রিক অনকোলজি, প্রিভেন্টিভ অনকোলজি, প্যালিয়েটিভ কেয়ার, ল্যাবরেটরি সার্ভিসেস, ইমেজিং সার্ভিস, এই সবগুলো কিন্তু আমাদের এই রিজিওনাল ক্যান্সার ইনস্টিটিউটে আমরা করছি। এখন পর্যন্ত এখানে যে সাকসেস রেট প্রায় 27% সেখানে হয়েছে, এবং কিন্তু আমাদের টার্গেট হচ্ছে যে 50% সেখানে যাওয়া। সম্প্রতি রাজ্য সফরে এসেছিলেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের 4 সদস্যের প্রতিনিধি দল, যার নেতৃত্বে ছিলেন এইমস অধিকর্তা M. শ্রীনিবাস। রাজ্য সফরকালে ত্রিপুরায় হসপিটাল ম্যানেজমেন্ট এর MD পাঠ্যক্রম চালু করার বিভাগ তৈরি করার জন্য পরামর্শ দিয়েছেন এইমস অধিকর্তা শ্রীনিবাস। শীঘ্রই দিল্লিতে গিয়ে এইমসের সঙ্গে এই বিষয়ে মৌ স্বাক্ষরিত হবে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। উনি এসেছিলেন তো উনি বলছেন যে আমাদের এখানে একটা হসপিটাল ম্যানেজমেন্টে যারা MD করে তাদের জন্য কোর্স আছে, MD করা যায় NMC এবং MCI, সেইভাবে সুযোগ রয়েছে, সেটা আমার জানা ছিল না। আগে আমাদের এখান থেকে বহু লোক ইভেন লন্ডন টন্ডন ইত্যাদি জায়গায় যেত, 9 মাস 6 মাসে কোর্স করে আসতো হসপিটাল ম্যানেজমেন্ট। বলেন না, এখন আমাদের এখানে আপনাদের ত্রিপুরারই একজন এখানে MD করছে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্টের উপর। তা আপনাদের এখানে এটা খুলুন, কারণ তারা মাইক্রোস্কোপিক্যালি হসপিটালের কোন জায়গায় কি সমস্যা, যেটা কোনো একজন IAS অফিসার বা TCS অফিসারও যদি দেই ততটুকু বুঝতে পারবে না, তারা যতটুকু স্টাডি ন্যাচারালি যখন সেইভাবে স্টাডি হবে, তো আমরা সেইভাবে চিন্তা করছি এবং সেটা করবে। ওনাদের সাথে আমি যখন দিল্লিতে যাব, সেখানে গিয়ে ওনাদের সাথে আমরা মুভ করছি। যারা আমাদের নার্সিং স্টাফ আছে, আমাদের যারা সিনিয়র রেসিডেন্ট আছে, তাদেরকে প্রপারলি ট্রেনিং দেওয়া হবে। তো সেটা আমরা আগামী দিন আমরা করতে যাচ্ছি। সর্বশেষ সরকারি তথ্য পরিসংখ্যান অনুসারে ত্রিপুরায় নথিভুক্ত ক্যান্সার রোগী রয়েছেন মোট 11,473 জন। এদের মধ্যে পুরুষ রয়েছেন 6,559 জন এবং মহিলা রয়েছেন 4,914 জন। জাতীয় রোগ তথ্য ও গবেষণা কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী এক্ষেত্রে মৃত্যুর হার 53%। রাজ্যে মহিলাদের তুলনায় পুরুষরাই সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন ক্যান্সারে। সরকারি পরিসংখ্যান অনুসারে নথিভুক্ত পুরুষ ক্যান্সার আক্রান্ত রোগের সংখ্যা যেখানে 6,559, সেখানে ক্যান্সার আক্রান্ত মহিলা রোগীর সংখ্যা 4,914। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। NDPS মামলায় পুলিশ কেস ডায়েরি জমা দিলেও এই ক্ষেত্রে আদালতে জমা পড়েনি সিটি। অভিযোগ কিন্তু এমনটাই, ফলে নিশ্চিত হয়ে যায় অভিযুক্তের জামিন। স্বাভাবিক কারণে এই ক্ষেত্রে প্রশ্নচিহ্নের মুখে সরকারি উকিলের ভূমিকা। বিগত 10 ফেব্রুয়ারি 2024-এ আমবাসা থানার পুলিশ ধর্মনগর থেকে আগরতলা আসার পথে আমবাসা বেদবাগান নাকা পয়েন্টে একটি ট্রাক চেকিং করে সিজ করে 100 কেজিরও বেশি ইয়াবা ট্যাবলেট। সঙ্গে গ্রেপ্তার করা হয় ড্রাইভার ও সহযোগী দুজনকে। পরবর্তী সময়ে আসামিদের পুলিশ রিমান্ডের দেওয়া হয় আদেশ। জিজ্ঞাসাবাদে আরো 5 জনের নাম বলে আসামিরা। তাদের মধ্যে আসাম থেকে 2 জনকে গ্রেপ্তার করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে সোনামুড়ার 2 জনের নাম জানায় তারা। এদের মধ্যে সাদ্দাম হোসেনকে সোনামুড়া থেকে গ্রেপ্তার করে পুলিশ। গত 15 মে আসামি শামীম উদ্দিনের জন্য জামিনের আবেদন করা হয় হাইকোর্টে। মাননীয় বিচারপতি কেস রেকর্ড তলব করে এর 29 মে তারিখ ধার্য করা হয় শুনানির দিন। তদন্তকারী অফিসার মাননীয় আদালতের আদেশ অনুযায়ী গত 28 মে হাইকোর্টে পাবলিক প্রসিকিউটর রাজু দত্তের বাড়িতে দিয়ে আসে কেস ডায়েরি।
গত 29 মে শুনানিতে সরকারের পক্ষে অংশগ্রহণ করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর রাজীব সাহা। মাননীয় বিচারপতি কেস ডায়েরি চাইলে তদন্তকারী অফিসার কেস ডায়েরি জমা দেননি বলে আদালতকে জানিয়ে দেয় অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর। এই মামলায় তদন্তকারী অফিসার কোর্টের আদেশ মতো গত 28 মে পিপি হাইকোর্টের চেম্বারে সিডি দিয়ে আসলেও এই সিডি পেশ করা হয়নি আদালতে, কারণ কেস ডায়েরি পেশ না করলে আসামির জামিন দিয়ে দিতে পারে মাননীয় আদালত। আর সিডি না পেশ করার ফলে যদি জামিন দেয় তাহলে বড় অঙ্কের ফায়দা তুলতে পারে এক পক্ষ। এই মামলায় ইতিমধ্যে একজন আসামিকে আদালত অস্থায়ী জামিন দিয়েছে কেস ডায়েরি না থাকায়। বিষয়টি নিয়ে নানা কথা চাওয়া হচ্ছে আদালতে। ত্রিপুরা হাইকোর্টে এই মামলার পরবর্তী তারিখ ধার্য হয়েছে 27 জুন 2025। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য 30 কোটি টাকারও বেশি বলে উঠে এসেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। যাকে অস্থায়ী জামিন দেওয়া হয়েছে সেই আসামির নাম শামীম উদ্দিন। একজন জামিন পেয়ে যাওয়ায় একই শর্তে ধৃত অন্য আসামিদেরও জামিনের আর্জি পেশ হয়েছে বলে উঠে এসেছে সংবাদ মাধ্যমে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। শুক্রবার থেকে শুরু হলো ইস্ট জোন ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটির CME এবং মিড ইয়ার কনফারেন্সের উদ্যোক্তা হলো ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটি। ত্রিপুরা রাজ্য শাখা রাজধানী মারিকো এনক্লেভে শুরু হওয়া এই কনফারেন্সের এবারে থিম হলো মনোরোগ বিদ্যা পুনর্বিবেচিত, নতুন দিগন্ত, দৃষ্টিভঙ্গি এবং সম্ভাবনা। শনিবার পর্যন্ত অনুষ্ঠিত হতে চলা এই সম্মেলনে উপস্থিত থাকবেন দেশের প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞরা। 1 জুন বন্যায় নাজেহাল হয়ে পড়েছিল জনজীবন। তাই পরবর্তী সময়ের জন্য আগাম ব্যবস্থা সহ 9 দফা দাবিতে মিছিল করে পৌর নিগমে ডেপুটেশন দিল সিপিআইএম। আগরতলার এমবিবি কলেজ সংলগ্ন প্রফেসর পাড়া, রাম ঠাকুর পল্লী, জয়নগর, আম্বেদকর কলোনি, দশমী ঘাট সহ বেশ কিছু জায়গায় প্রতি বছর বন্যার জন্য নাজেহাল এলাকার মানুষ। এছাড়া দশমী ঘাট, দক্ষিণ জয়নগর, রাজনগর, কালিকাপুর, রঞ্জিত নগর প্রভৃতি এলাকার জনগণ প্রতি বছর নিয়মিতভাবে বছরে একবার একাধিকবার শিকার হচ্ছেন বন্যার, জানান সিপিআইএম নেতৃত্ব। আগরতলা শহরের 2 ঘন্টা বৃষ্টিতে জলমগ্ন বন্যায় মানুষ যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্যার্থে আমরা সিপিআইএম মহকুমা কমিটি সিদ্ধান্ত করেছি, সদর মহকুমা কমিটি, যে 3টা জোন কমিটির যারা অ্যাসিস্ট্যান্ট কমিশনার আছেন তাদের কাছে এই মানুষের ক্ষতিগ্রস্ত মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে ডেপুটেশন তৈরি করে স্মারকলিপি আকারে তাদের কাছে আমরা জমা দেব। এবং এটা আমাদের ব্যক্তিগত বিষয় না, আমাদের পার্টির ব্যক্তিগত বিষয় না। আমরা গত 31 তারিখ রাত্রেবেলায় বন্যার পরে বিভিন্ন এলাকায় আমাদের প্রতিনিধি দল মানুষের সাথে কথা বলেছে, ক্ষতিগ্রস্ত এলাকায় ভিজিট করেছে। ভিজিট করে ক্ষতিগ্রস্ত মানুষের সাথে কথা বলে আমাদের মনে হয়েছে এই দাবিগুলো জরুরি আকারে সরকারের নজরে নেওয়া দরকার। বিদ্যুৎহীন বিলোনিয়া মহকুমা হাসপাতালে দুর্ভোগের শিকার রোগী এবং পরিজনেরা। এই ক্ষেত্রে রোগীকে ইনজেকশন, রক্ত দেওয়া হলো মোবাইলের আলোতে। বিদ্যুৎ যন্ত্রণার ভোগের শিকার হলেন বিলোনিয়া মহকুমা হাসপাতালের রোগীরা। এক্ষেত্রে রোগীদের রক্ত দেওয়া হয় মোবাইলের লাইট জেলে। শুধু তাই নয়, হাসপাতালে রোগীদের ইনজেকশনও দেওয়া হয় মোবাইলের লাইট জেলে বলে অভিযোগ করেন রোগীর পরিজনেরা। কোন সময় ছিলেন আপনারা? কারেন্ট নাই কতক্ষণ ধরে? আসে থেকে নাই কেউ, মানে এটার কোনো খোঁজ খবর নিতেছে না কেউ? মোবাইলের লাইট দিয়ে রক্ত দিছিল? কি দিয়া মোবাইল কি দিয়া করছিল? কি দিয়া দিছিল? মোবাইল দিয়া, মানে কারেন্ট থাকার পরও মোবাইল দিয়ে ইনজেকশন দিছে। হাসপাতালের প্রসূতি বিভাগ এবং স্ত্রীরোগ বিভাগ বিদ্যুৎহীন হয়ে পড়ে ঘন্টার পর ঘন্টা, অথচ এক্ষেত্রে পদক্ষেপ নেবার সক্রিয়তা দেখায়নি হাসপাতাল কর্তৃপক্ষ। বিদ্যুৎ কতক্ষণ ধরে নাই? আমি ওইদিকের ওয়াটার কথা জিজ্ঞেস করছি না, আমি এই ওয়াটার কথাই জিজ্ঞেস করছি। এই ওয়াটার কতক্ষণ ধরে কারেন্ট নাই? আচ্ছা, তো আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা এসডিএম স্যারকে কি জানানো হয়েছে বিষয়টা? আমরা জানাতে পারছি না। আমার এখানে আমার
মেইল ওয়ার্ডে কি এই ওয়ার্ড বিজি দেখা আমি কিন্তু হেল্প করার লাগাইছি আমরা পেশেন্ট যারা আছে না তারা যাইব কেউ না তো কেউ তো জানাইতে হইব তো সমস্যাটা তো জানানোর পরে তো নিরসন হইব কেউ না কেউ তো জানাইতে হইব আপনার কে জানাইছেন বা কেউ কেউ যদি না জানান আইব কতক্ষণ ইলেকট্রিক লাইন তো ফোন করা হইছে। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎহীন অবস্থায় থাকা সত্ত্বেও এক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ বা মহকুমা প্রশাসন সাড়া দেননি বলে অভিযোগ করেছেন রোগীর পরিজনেরা। স্বাভাবিক কারণেই চরম ক্ষোভ বিরাজ করছে সংশ্লিষ্টদের মধ্যে। রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় একদিকে যখন ব্যাপক পরিবর্তন আনার চেষ্টা করছে রাজ্য সরকার, ঠিক সেই সময় একাংশ আধিকারিকদের দৌলতে পুরো বিষয়টির উপর প্রশ্নচিহ্ন উঠে আসছে বলে মনে করেছেন সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসবো অন্যান্য খবরে, সঙ্গে থাকুন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জেরি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, চোখ রাখছে অন্যান্য খবরে। শুক্রবার উদয়পুর মহকুমার গর্জিপাড়াতিয়া রেল লাইন থেকে উদ্ধার হলো আনুমানিক 30 বছরের এক মহিলার মৃতদেহ। মৃতদেহটি দেখতে পেয়ে গর্জি আউটপোস্টে খবর দেন স্থানীয় এলাকাবাসী। সম্ভবত রেল লাইনে কাঁটা পড়ে মহিলার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে ময়না তদন্তের পরেই এই নিয়ে তদন্ত শুরু হবে বলে জানিয়েছে পুলিশ। তো কি কারণে এখানে আসে? সকালে খবর রয়েছে জিপেরাদিয়া নগরবন এলাকায় যে রেলওয়ে ট্র্যাক রয়েছে, ওইখানে একটি অজ্ঞাত একজন মহিলার মৃতদেহ রেল ট্র্যাকের পড়ে রয়েছে। তৎক্ষণাৎ ওসি গর্জি এবং আমি এখানে মুভ করি। তো তারপর দেখা গেছে সম্ভবত ট্রেনে কাটা পড়েছে। তো আমরা একটি ইউডি কেস রেজিস্টার করছি। ব্যক্তি কি কোনো চেনা গেছে বা কোন জায়গায় বাড়ি? না, চেনা যায়নি, আমরা আইডেন্টিফিকেশন করার চেষ্টা করছি। এখন কি পোস্টমর্টম করা হবে? এখন হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে 4 PM। 224 জন শিক্ষককে 16 জুন কর্মক্ষেত্রে যোগদানের নির্দেশ দিল রাজ্য সরকার। 2025 সালে 1566 জন শিক্ষক নিয়োগের লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার। বড়সড় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করল রাজ্য শিক্ষা দপ্তর। 224 জন শিক্ষককে দেওয়া হয়েছে পোস্টিং। এর মধ্যে আন্ডার গ্রাজুয়েট বা অস্নাতক শিক্ষক রয়েছেন 63 জন এবং গ্রাজুয়েট টিচার বা স্নাতক শিক্ষক রয়েছেন 161 জন। এই মর্মে ইতিমধ্যে সরকারি নির্দেশ বের হয়েছে শিক্ষা ভবন থেকে। পোস্টিং পাওয়া শিক্ষকদের আগামী 16 জুন নতুন কর্মক্ষেত্রে জয়েন করতে বলা নির্দেশিকায় উল্লেখ করা যেতে পারে। শিক্ষা ক্ষেত্রে বিশেষ করে প্রাথমিক স্তরে শিক্ষকের অভাবে স্বাভাবিক পঠন পাঠনে অসুবিধা হচ্ছে রাজ্যে। শিক্ষার মূল ভিত্তি হলো প্রাথমিক স্তরে শিক্ষা। এই ক্ষেত্রে এলিমেন্টারি স্তরে শিক্ষকের অভাব রয়েছে রাজ্যে। বর্তমানে নয়া শিক্ষানীতি অনুসারে পাঠ্যক্রম চলছে রাজ্যে। শিক্ষার সিলেবাস আগের মতো নেই, পরিবর্তন হয়ে গেছে অনেক কিছু। প্রয়োজন গুণগত মানের শিক্ষক। শিক্ষক নিয়োগ নিয়ে বরাবরই ইতিবাচক শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রী। বর্তমানে রাজ্য সরকারের অগ্রাধিকারের তালিকায় রয়েছে শিক্ষা। রাজ্যে শিক্ষাকে জাতীয় পর্যায়ে নিয়ে যেতে হবে। এর জন্য প্রয়োজন গুণগত মানের শিক্ষক বলে মনে করেন শিক্ষাবিদরা। এই ক্ষেত্রে পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই করে শিক্ষক নিয়োগের পক্ষপাতী বর্তমান সরকার। টেটের মাধ্যমে শিক্ষক নিয়োগ একটি ধারাবাহিক প্রক্রিয়া বলে জানিয়েছে শিক্ষা দপ্তর।
ইতিমধ্যে আরো 2 দফায় টেট পরীক্ষা সম্পন্ন করেছে রাজ্য সরকার। শিক্ষার গুণগত মান এবং নতুন শিক্ষানীতির সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটি জারি রাখতে তৎপর রয়েছে সরকার বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী ডক্টর মানিক সাহা। টেট পাশ করা 224 জন শিক্ষকের জয়েন ও পোস্টিং এর বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এই প্রক্রিয়ায় সিলমোহর দিল রাজ্য সরকার। সর্বশেষ তথ্য অনুসারে চলতি 2025 সালে মোট 1566 জন শিক্ষক নিয়োগের লক্ষ্যমাত্রা ধার্য করেছে রাজ্য সরকার। এক্ষেত্রে নিয়োগ করা হবে স্নাতক এবং অস্নাতক পর্যায়ের শিক্ষক। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মাধ্যমিক দ্বাদশের সেলফ ইন্সপেকশন রেজাল্টের পর চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ। শুক্রবার সাংবাদিক সম্মেলনে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করল সিবিএসই। 2025 সালের মাধ্যমিক এবং উচ্চতর মাধ্যমিক পরীক্ষা মেধা তালিকার সেলফ ইন্সপেকশন এর পর চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ। শুক্রবার পর্ষদ কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ। চূড়ান্ত মেধা তালিকা অনুসারে দ্বাদশে প্রথম স্থান অধিকার করেছে রাজধানীর কামিনী কুমার সিংহ মেমোরিয়াল স্কুলের ছাত্র জয়দীপ রুদ্রপাল। ফার্স্ট হয়েছে একজন, ওর নাম হচ্ছে জয়দীপ রুদ্রপাল। সে পিএমসি কামিনী কুমার সিংহ মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্র, আগরতলার। 493 পেয়েছে ফার্স্ট। সেকেন্ডও হয়েছে একজন বোর্ডের, সে হচ্ছে ধর্মনগর গভর্নমেন্ট গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল, এটাও পিএমসি স্কুল। ওর নাম হলো সপ্তদীপা নাথ। ধর্মনগর গভর্নমেন্ট গার্লস এইচএস স্কুল, সপ্তদীপা নাথ। ও পেয়েছে 492। যে ফার্স্ট 493, যে সেকেন্ড সপ্তদীপা পেয়েছে 492। আর থার্ড হয়েছে দুজন, একজন হলো ঈশিতা সেন, পিএমসি জলাইবাড়ি এমএম গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল, মানে জলাইবাড়ি গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রী ঈশিতা সেন। সে থার্ড হয়েছে, পেয়েছে নম্বর পেয়েছে 490, 490। থার্ড আরও একজন হয়েছে, দুজন থার্ড হয়েছে। ওর নাম হলো রক্তিম দেবনাথ, সে প্রাচ্য ভারতী হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্র। এক্ষেত্রে চূড়ান্ত মেধা তালিকা অনুসারে মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে বিলুনিয়া বিদ্যাপীঠ স্কুলের ছাত্রী অন্তরীক্ষা পাল। এবার মেধা তালিকায় যারা স্থান করে নিয়েছে তাদের নামগুলো বলছি পরপর। প্রথম হয়েছে বিলুনিয়া বিদ্যাপীঠ এইচএস স্কুলের স্টুডেন্ট অন্তরীক্ষা পাল, ও পেয়েছে 490। সেকেন্ড হয়েছে রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যা মন্দির ইন্দ্রাণী ভৌমিক, ও পেয়েছে 489। থার্ড হয়েছে দুইজন, একজন প্রথমজন হচ্ছে সিপাহীজলা ডিস্ট্রিক্টের বিবেকানন্দ শিশু নিকেতন স্কুলের স্টুডেন্ট সুমিত দেবনাথ, 488। সেকেন্ড হয়েছে আমাদের ওয়েস্ট ত্রিপুরার নেতাজি সুভাষ বিদ্যা নিকেতনের স্টুডেন্ট অমিত দাস, 488। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025 এর ফলাফল ঘোষণা করা হয়েছিল গত 30 এপ্রিল। এই ক্ষেত্রে শতাংশের হারে মাধ্যমিকে উত্তীর্ণের হার 86.53% এবং উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণের হার ছিল 79.29%। সেলফ ইন্সপেকশনের পর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণের হার বৃদ্ধি পেয়েছে সামান্য। এদিকে বছর বাঁচাও পরীক্ষার আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল শুক্রবার 13 জুন। অথচ দ্বাদশ মানের পরীক্ষায় 2095 জন যোগ্য পরীক্ষার্থীর মধ্যে আবেদনপত্র জমা দিয়েছেন 1891 জন। একইভাবে মাধ্যমিকে 3155 জন যোগ্য ছাত্রছাত্রীর মধ্যে বছর বাঁচাও পরীক্ষার জন্য আবেদনপত্র জমা দিয়েছেন মাত্র 1782 জন। আগামী 30 জুন থেকে শুরু হবে বছর বাঁচাও পরীক্ষা, জানিয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
দীর্ঘ কয়েক মাস ধরে বেতন বঞ্চনার শিকার হচ্ছেন রেগা কর্মীরা। অবিলম্বে বেতন প্রদান করার দাবিতে পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসকের কাছে এবার ডেপুটেশন দিল রেগা কর্মীরা। বিগত কয়েক মাস ধরে তাদের কোনো বেতন প্রদান করা হচ্ছে না। দীর্ঘদিন ধরে চাকুরি করে আসলেও চুক্তিবদ্ধ থেকে হচ্ছে না নিয়মিতকরণও। বিশেষত সঠিক সময়ে বেতন না পেলে অত্যন্ত অসহায় অবস্থায় দিন কাটাতে হয় রেগা কর্মীদের বলে জানিয়েছেন তারা। কয়েকটি জেলায় রেগা কর্মচারীদের বেতন হয়ে গেলেও সব জেলায় এখনো হয়নি বেতন বলে এদিন জানিয়েছেন রেগা কর্মচারীরা। আজকে আমরা আসলে গত 2 মাস যাবৎ আমাদের সমস্ত স্তরের রেগা কর্মচারীরা বেতন পাচ্ছে না। উপরন্তু দেখা যাচ্ছে কাজের প্রেশার কম নাই। আমরা রাজ্যের 58টা ব্লকের মধ্যেই আমাদের ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছে আমরা ডেপুটেশন দিয়েছি আমাদের বেতনের জন্য এবং নিয়মিতকরণের জন্য। এবং আমরা 6টা জেলাতে অলরেডি আমাদের জেলা শাসকের নিকটে আমাদের দাবি দেওয়া নিয়ে আমরা ডেপুটেশন হয়ে গেছে। আজকে আমাদের সাউথ ত্রিপুরা এবং আমাদের ডিস্ট্রিক্ট আমাদের ডিএম স্যারের কাছে আমরা ডেপুটেশন দিতে যাচ্ছি যে আমাদের যে বেতন হচ্ছে না তার জন্য। কিন্তু এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।